থাকুক, বাংলাদেশে থাকুক, ট্রাম্পের কোলে উঠে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে 6 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই আলোচনা সভা থেকে দাবি আমরা তুলছি। ওই খুনি বর্বররা, যারা মানবতা বিরোধী, কাশ্মীরের মানুষের বিরোধী, ভারত বিরোধী যারা, তাদেরকে কোনো অংশেই ছাড় পাওয়া দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাছে যে চ্যালেঞ্জ, ঐক্যবদ্ধ হয়ে একসাথে দেশের প্রত্যেকটা নাগরিককে আওয়াজ তুলতে হবে যে পাকিস্তানের বর্ডার থেকে পেহেলগাঁও 300 কিলোমিটার প্রায় দূর, কিভাবে ওখান থেকে সন্ত্রাসবাদীরা এখানে আসলো, এসে আমাদের নিরীহ 26 জন নাগরিককে শহীদ করে আবার গায়েব হয়ে গেল। এর জবাবটাও কিন্তু মোদি, অমিত শাহকেও দিতে হবে। হ্যাঁ, আমাদের সেনারা, আমি বলেছিলাম একটা বক্তব্যতে যে আমার আর তোর সইছে না, আমাদের সেনাদেরকে একবার দায়িত্ব দিক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। ওই দিন রাত্রি দেখলাম আমাদের সেনারা গ্রিন সিগন্যাল পেয়েছিল। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, 3 বিভাগের সেনা গিয়ে মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। এটা আমাদের সেনা। কিন্তু সাথে সাথে এটা বলবো, এই লড়াইয়ের যারা, এই প্রতি উত্তরের যারা নেতৃত্বে ছিলেন, আমাদেরই বাড়ির মেয়ে ভাবিকা সিং, আমাদেরই বাড়ির মেয়ে সোফিয়া কুরেশি, নারীরাও কোনো অংশে পিছিয়ে নাই, নারীরাও লড়াই করতে জানে, সেটা তিনারা প্রমাণ করেছেন। কিন্তু প্রশ্ন কিছু থেকে যায়। আজকের এই স্মরণ সভা থেকে তাদেরকে আলোচনার মাধ্যমে বলছি, প্রশ্ন কিছু থেকে যায়, আপনাদেরকেও লাগাতার এই প্রশ্ন করে যেতে হবে। প্রশ্নটা কি? যেই কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই কাশ্মীরে AK-47 এর মতো বড় হাতিয়ার নিয়ে কিভাবে হত্যা লীলা চালালো, এইটাও কিন্তু উত্তর কাকে দিতে হবে? শুভেন্দু অধিকারীর নেতা মোদিকে দিতে হবে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। শুভেন্দু অধিকারী প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, ওনাকে প্রশ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা এখান থেকে প্রশ্ন করি, এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় 3 জন খুন হয়েছে, শহীদ হয়েছে এই টেরর অ্যাটাকে নাগরিকদের মধ্যে। তার মধ্যে একজন বেহালায় শখের বাজারে সমীর গুহ নামে এক সাহেব, তার বাড়িতে আমি গিয়েছিলাম, কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে যখন গুলি চালিয়েছে জঙ্গিরা, যখন আক্রমণ করেছে জঙ্গিরা, তার প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, প্রায় 2 ঘন্টা পরে কেন ফোর্স আসলো, সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই? রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার। তাই এই আলোচনা সভা থেকে আইবি, সেন্ট্রাল আইবি যারা আওয়াজ শুনবেন, তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই, এটা শুধু নওশাদ সিদ্দিকীর কথা নয়, এই যদুরহাটি বা বেড়াচাপার মানুষের কথা নয়, বাদুরিয়ার মানুষের কথা নয়, সারা দেশের মানুষের কথা, যে 2 ঘন্টার পরে কেন আমাদের সেনা আসলো। 2 ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি, আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল, আসতে দেয়নি। কারা খবর দেয়নি বা কারা আটকে রেখেছিল, সেইগুলোকেও খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আওয়াজ তুলতে হবে না? এটা ভারতবর্ষ প্রশ্ন করছে, এটা নাগরিক প্রশ্ন করছে। এই প্রশ্নটা যাতে না সবাই করতে পারে, তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই প্রশ্নটা না করতে পারে, তার জন্য কি বলছে? ধর্ম জেনে জেনে খুন করেছে। আমরা দেখেছি যাদেরকে খুন করেছে, হত্যা করেছে, তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল, তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল। আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে। আচ্ছা, আপনারা বলুন, ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো
ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক, যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে, কিন্তু ঘটনা অনেক আছে আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে। ঘটনা অনেক আছে উড়িষ্যায় কদিন আগে ওই বর্বরগুলোরা জামিন পেয়েছে, খ্রিস্টান পরিবারকে খুন করেছে। ঘটনা অনেক আছে মুসলিম হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে। ঘটনা অনেক আছে গোমাংস ভক্ষণের কারণে পিটিয়ে মেরেছে। কিন্তু ৭৫ বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম, তাই তো? একটা ভয়ঙ্কর সিমটম আমাদের জন্য। যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা বীর বলে যাকে সবসময় মাথার উপরে তুলে রাখতে চায়, তার আমলে ভারতবর্ষের হিন্দুরাও তাহলে সুরক্ষিত নয় কি ভাই? হিন্দুকে বাঁচাতে এসেছো তো? শুভেন্দু বাবু এখন যেই দলে আছে, বর্তমান যে দলে আছে, কেন বুঝতে পারছেন তো? শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি। ভালো কথা, আমি না বাঁচলে আমার দাদা বাঁচবে, অন্তত বাঁচুক, আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক, কিন্তু বাঁচাতে পারছে কি? বরঞ্চ এ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা যিনি করতে চাইছেন বা যার দল করতে চাইছে, তার আমলে বেছে বেছে হিন্দুকে খুন করলো। এরা জবাব তো দেওয়া দূরের কথা, মাইকলে শুধু হই হই করছে। বরঞ্চ আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে, বাংলার ছেলে ঝন্টু আলী মল্লিক এই কেন আমার দেশের নাগরিককে, কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জঙ্গি এসে খুন করবে, এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসেছিল না। আমার হিন্দু ভাইকে কেন খুন করেছে জবাব দেওয়ার জন্য মাঠে নেমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল। যেটা শুভেন্দু অধিকারী এখানে চিৎকার করছে বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না, কিন্তু ঝন্টু আলী মল্লিক ভেবেছে একবারও? ঝন্টু আলী মল্লিক কি বলেছে, কেন লড়াই করেছে? যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলো, আমি চুপ করে বসে থাকবো? জবাব দিতে গিয়েছিল, কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য। কিন্তু কোনো বিজেপির নেতা কাজ করেনি, মাথায় রাখবেন। করেছে কে? দেশের আর্মি করেছে। কে লড়াই করেছে? কে কদিন আগে দেখলেন না 22-24 বছরের একটি আমাদের আর্মি, ওর নামটা কি, নায়ক মুরারি মনে হচ্ছে সবসময়, মুরারি নায়ক এই নামটা, আমি দুঃখিত, টাইটেলটা মনে আছে, নায়ক, 26 বছর বয়স, আমাদের থেকে ছোট। কেন জীবনটা দিয়েছে? লড়াইটা কাদের বিরুদ্ধে? আর কেন লড়াই? কেন লড়াইটা? আমরা যাতে নিরাপদে থাকি সেই লড়াই। আমরা নিরাপদে থাকবো, যাতে আমরা শান্তির সাথে যাতে থাকি তার জন্য লড়াই করছে। আর কিছু রাজনৈতিক কারবারিরা তাদের আত্মবলিদান, আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। যারা আমাদের সেনাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইবে, তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতাচ্যুত করব। তার পরিবর্তে আমরা যারা আমাদের সেনাদের যে সমস্ত গ্যাপগুলো আছে, 2019 সাল থেকে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নাই, আর্মি শূন্য পদ হয়ে যাচ্ছে, আর্মির পোশাক নিয়ে, আর্মির খাবার নিয়ে অনেক গোলযোগ আছে, অনেক অভিযোগ থাকার পরেও মোদী সরকার ঠিকঠাক পূরণ করছে না। তাহলে আমাদেরকে ওর জায়গায় কাকে আনতে হবে? সত্যি যদি আমরা সাচ্চা দেশপ্রেমিক হই, আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকবো তো নাকি? এ কারা থাকবেন বলুন? থাকতে হবে যে আর্মি, যে বিএসএফ, যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি। পাকিস্তান থেকে শুনছিলাম যখন, যদিও মিডিয়ার মাধ্যমে, মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না, আমি বিতর্কে যাচ্ছি না, তারপরও যে অ্যাটাকগুলো করছিল, আমরা তো এখানে টুইটে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম, কিন্তু যারা ওই গোলার সামনে দাঁড়িয়ে ওই গোলাগুলোকে প্রতিহত করছিল, তারা কারা? আমাদের আর্মি। তারা তাই আর্মির ক্ষেত্রেও 2019 সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, শূন্য পদ বেড়ে গিয়েছে। সেই আর্মির শূন্য পদ পূরণের দাবিও আমরা এখান থেকে করছি। আজকে এই স্মরণ সভাতে আমরা স্মরণ করি তাদের, যে সমস্ত ভাইগুলোকে নির্বিচারে, নিরস্ত্র ভাইগুলোকে যাদেরকে খুন করেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা, এবং সাথে সাথে একটাও না ওই বর্বররা ছাড় পায়, তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি, আজকে এখান থেকে বলবো। আজকে বন্ধুগণ, আপনারা জানেন আরো দুটো বিষয় আছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে 26,000 চাকরি বাতিল। আপনারা
26,000 চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন। এখন লেটেস্ট যেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, রিভিউর জন্য পিটিশন জমা করেছে। কিন্তু আমি একটা কথা বলি, সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায়, যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায়, দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি। খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে, এটা মাথায় রাখবেন। মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। এই না, যেতেও পারে, কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে। তো কেন 26,000 বাতিল হয়েছে? যদি আমি ছোট্ট সহজ কথাই বলি, দুধ আর পানিকে এক করে দিয়েছিল, দুধ আর পানি এক করে দিয়েছিল, দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বলে দুধে পানি মেশাই, আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশাচ্ছে। বুঝতে পারছেন তো? ফলে সবটাই বাতিল হয়েছে। যারা যোগ্য, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল, তারাও আজকে বাতিল হয়েছে। আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে যে 22 লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল, তার মিরর যে ওএমআর শিট আছে, সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক। এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে, কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল, বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক, অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক, এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আজকের এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি। সহমত তো নাকি ভাই? কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল, আর বড় লোকের দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি, 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল, দুজন কি এক? কিন্তু যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে। এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে। কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক, জানানো হোক কে 2 নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে। সিবিআই যে তথ্য নিয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 8,500 মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে। রাজ্য সরকার যে তথ্য দিয়েছে, ওই 4,500 মতো। এসএসসি যে তথ্য দিয়েছে, ওই 6,500 মতো। আর পর্ষদ যে তথ্য দিয়েছে, 5,500 মতো। মানে ঘেটে ঘ করে দিয়েছে। কিন্তু এসএসসি, পর্ষদ, রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে। তাহলে 3 জন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারতো তো, যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে 26,000-এর মধ্যে 8,000, 10,000, 5,000 যাই হোক না কেন, এরা অবৈধভাবে চাকরি করেছে, এদের বাদ দিয়ে দিলাম, বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন। তাহলে সমস্যা হতো কি? কেন করেনি? এর মধ্যে কারণ আছে। আপনার এই বাদুড়িয়ায় কি চাকরি বিক্রি হয়নি? কি মনে হয় আপনার? বাদুড়িয়াতে চাকরি বিক্রি হয়েছে। কেমন করে হয়েছে? কন্ট্রাক্ট করেছে, তুই চাকরি 15 লাখ টাকা দিলে চাকরি হবে, 15 লাখ টাকা দিয়েছে। যে টাকা তুলেছে সে কি 15 লাখ টাকা আত্মসাৎ করেছে? সে করেনি, সে 1 লাখ ম্যাক্সিমাম। বাকি 14 লাখ কোথায় গেছে? এ ঘাট ও ঘাট করতে করতে কোনো একটা ঘাটে গেছে। সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে? ইউক্রেনে চলে গিয়েছে। সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে, সেটা জাপানে আছে, ব্যবসা চলছে, জার্মানিতে ব্যবসা চলছে, সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে। আমি সেটাও বলে দিচ্ছি, প্রায় 8,000 কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে। কে চালাচ্ছে সে তাকে একটু বার্তা দিয়ে রাখি, আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও আমি নওশাদ সিদ্দিকী তথ্য খুঁজছে, ধরুন সময়ে তার নামটাও বলে দেবো, দুবাইয়ের কোন শায়েক চালাচ্ছে এটা, সেটাও আমি তদন্তে আছি, চেষ্টা করছি। কারণ দুবাই তো এখান থেকে অনেক দূরে, ছোটোখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না, তবে কিছু পৌঁছে গেছি, পা গলিয়ে দিয়েছি বার করার, বাকিটা শরীরটা ঢুকালেই বেরিয়ে আসবে কে আছে। তো 8,500 কোটি টাকা, এটা মাথায় রাখবেন। তো চলে গিয়েছে। এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো, যারা অবৈধ তারা তো স্কুল থেকে ছাঁটাই হবে। তারা এসে প্রথম কাকে ধরবে? আপনার এলাকায় যার হাতে 15 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল, বলবে তুই আমার চাকরি দিতে পারিস নি, বাতিল হয়েছে, টাকা ফেরত দে। সে ক টাকা ফেরত দিতে পারবে? 1 লাখ নিয়েছে নিজের জন্য, এদিক সেদিক ফেরত দিতে পারবে, আর বাকি 14 লাখ দিতে পারবে? তাহলে যদি না ফেরত দিতে পারে, পিঠের চামড়া তার থাকবে? চামড়া থাকবে না। সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে? পরের ঘাটের জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে, তার কাছে পাবলিক ছুটবে,
একে ধরে নিয়ে যাবে বা সিবিআই তাকে তুলতে পারে, এইরকম করতে করতে বড় নেতার কাছেও চলে যাবে। ওটা না হয় সেই জন্য বলছে আমি কেন ডুববো, সবাইকে নিয়ে ডুববো। যারা ভালো বৈধ তাদেরকেও আজকে সৌন্দর্যকে আমাদেরকে দেখাচ্ছে। আমার অনুরোধ আপনাদের কাছে, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে আপনার সৌন্দর্যকে দেখবেন না, ডিসমোটিভেট করবেন না, মোটিভেট করবেন তাদেরকে বলবেন তোমরা লড়াই করে যাও, তোমাদের সাথে আমরা আছি। তোমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছো, পেয়েছিলে, তোমাদের সাথে আমরা আছি। যতক্ষণ না রাজ্য সরকার তোমাদের চাকরি ফিরিয়ে দিচ্ছে আমরা তোমাদের সাথে থাকবো। এটা মাথায় রাখবেন। সমাজ তৈরি করা তারাই কারিগর। কিন্তু এটা কেন আজ দেখলেন, কদিন আগে দেখলাম গ্রুপ ডি গ্রুপ সি কে 20,000 আর 25,000 টাকা দিয়ে বলছে কি তোমরা কাজ চালিয়ে যাও। ওইসব ব্যাপার আছে কেন বলুন তো, কেন? আচ্ছা বলুন, যে বৈধ পন্থা অবলম্বন করে গ্রুপ ডি গ্রুপ সিতে গিয়েছে সে কেন 20-25,000 টাকা মাইনে চাকরি করবে? তার তো প্রায় 35-40,000 টাকা মাইনে, তাই না? সে তার সাথে ইনজাস্টিস হচ্ছে। আর যে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেল, সুপ্রিম কোর্ট যার চাকরিটাকে বাতিল বলে দিল, তাকে কেন 20-25,000 টাকা মাসে দেবো আপনার আমার ট্যাক্সের টাকাই ভাই? এই নিয়েও মামলা হচ্ছে শুনলাম। মানে শুধু ঘেটে ঘ করতে চাইছে, আর কিছু নয়। এই পর্যন্ত চুরি করে ফেলেছে, দুর্নীতি করে ফেলেছে। দুর্নীতির হাত থেকে কিভাবে বাঁচবো সেই জন্য এইগুলো করার চেষ্টা করছে। তাই আমাদের এখান থেকে একদম স্পষ্ট বার্তা রাজ্য সরকারকে, অবিলম্বে ওএমআর শিট পাবলিক করা হোক এবং কারা কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করে আমাদের রাজ্যের যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদেরকে পুনরায় স্কুলে পৌঁছানো হোক। এই দাবি আমরা এই আলোচনা সভা থেকে তুলছি। আপনারা সহমত তো ভাই? তৃতীয় যেটা আছে বিষয়বস্তু আজকে, সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্র সরকার শুধু সংখ্যার জোর দেখিয়ে, শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে পার্লামেন্টে বিরোধী এমপিদের নিয়ে আসা যুক্তি তর্ককে গ্রাহ্য না করে কিছু পুঁজিপতিদের হাতে, কিছু জমি মাফিয়াদের হাতে, কিছু জমি ব্যবসায়ীদের নজর পড়েছে ওয়াকফ সম্পত্তির উপরে, সেটাকে বরকরার মানে নজর যে পড়েছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য একটা বিল পাস করিয়েছে, একটা অ্যামেন্ডমেন্ট সংশোধনীর মাধ্যমে একটা আইন তৈরি করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সালে। এই বিলের আমরা প্রত্যাহার করতে বলছি, এই বিলের আমরা বিরোধিতা করছি। কেন প্রত্যাহার করতে বলছি, কেন বিরোধিতা করছি একটু আপনারা জানতে চান? যারা জানতে চান একটু হাত তুলবেন। যারা জানতে চান হাত তুলুন। তো আপনারা জানতে চান তো ভাই? হাত নামাবেন না, একটু শুনে রাখুন। একটু জানতে হবে আপনাদের কেন আমরা এই বিলের বিরোধিতা করছি। কেন্দ্র সরকার বারবার বলছে তার কিছু লোককে দিয়ে এই বিলে নাকি মুসলিম মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম পরিবারের বিধবা মহিলাদের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম গরিবের উপকার হবে, এই বিলের মাধ্যমে নাকি মুসলিম বাচ্চার যারা ছেলে আছে তাদের উপকার হবে। যখন মোদি এ কথাটা বলল, বিজেপি যখন শুরু করেছিল, তখন আমার সন্দেহ হয়েছিল মোদি মুসলমানের ভালো করবে, মোদি গরিব হিন্দুর ভালো করে নে, ও আবার মুসলমানের ভালো করবে। মোদি কোনো হিন্দুর ভালো করেনি, আমি আপনাকে বলছি, গরিব হিন্দুর ভালো করেনি। মোদি কার ভালো করছে? কাদের বলুন? শিল্পপতিদের। আর মমতা ব্যানার্জিও গরিব মুসলমানের ভালো করেনি, মমতা ব্যানার্জি তার দলের লাঠিয়াল মুসলমানদের ভালো করছে। কমন মুসলিম যারা আছে গরিব তাদের ভালো করেনি। লাঠিয়াল যারা মারপিট করতে পারবে, যারা বোম বাঁধবে, যারা অশিক্ষিত, যারা সমাজে নোংরামি করবে, যারা বুথ দখল করবে, যারা হিংসা ছড়াবে, এই মুসলমানদের ভালো মমতা ব্যানার্জি করছে। আর কেন্দ্রের বিজেপি সরকার কোনো হিন্দু মুসলমান নয়, শিল্পপতি যারা আছেন, ওনার বন্ধু লোক যারা আছে তাদের ভালো করছে। যখন বলল মোদি ভালো করবে মুসলমানদের, আমি বললাম একটু আইনটা তো একটু পড়তে হবে। তখন বিল ছিল, একটু পড়াশোনা করলাম, করে দেখছি তো ভয়ঙ্করভাবে উপকার করতে চাইছে মোদি। আমার যেটা সন্দেহ হয়েছিল সেটাই বাস্তবে হয়েছে। যাক, সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবো, কেন আমরা এর বিরোধিতা করছি। সর্বপ্রথম বলি, সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে। কটা? 32টি ওয়াকফ বোর্ড আছে। এই বোর্ডগুলোর মাধ্যমে
কাজ কি? সেই রাজ্যের সেই এলাকার ওয়াকফ সম্পত্তি যেগুলো আছে দেখভাল করা। এই ওয়াকফ সম্পত্তি দেখভাল করার জন্য ডাইরেক্ট ম্যানেজমেন্ট যেগুলো নাই, যেগুলো মোতোয়াল্লি দিয়ে আছে, তার থেকে 7% ইয়ারলি যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে আসবে। ওই 7% এসে কি হবে? জমা হবে। ওই জমা হওয়া 7%গুলোকে নিয়ে এক জায়গায় করে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ করবে। আমার মনে হয় লাস্ট 15 বছর আমাদের পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের মহিলাদের জন্য 1 টাকাও খরচ করেনি। এটা এদের দোষ। তা বলে ওয়াকফ বোর্ডটাকেই তুলে দেবো কি ভাই? হতে পারে? ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেবো, এটা হতে পারে? আজকে যারা চালাচ্ছে তারা চোর ডাকাত, তাই জন্য দেয়নি। কালকে বিশ্বজিৎ নওশাদ সিদ্দিকীরা ক্ষমতায় আসবে, এই সঞ্জীব বাবুরা ক্ষমতায় আসবে, তখন যেটা প্রাপ্য তাদের বুঝিয়ে দেবে। তা বলে আপনি বোর্ডই তুলে দেবেন, বোর্ডের ক্ষমতাই তুলে দেবেন? 7% রেভিনিউ আসতো, সেই টাকা থেকে কি হবে? গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হতো। সেই টাকা থেকে আনুষঙ্গিক সমাজ গঠনের জন্য সমাজ কল্যাণমূলক কাজ হতো। ওয়াকফ বোর্ডের এই 7%। মোদি এসে আপনার ভালো চাইছে, ভালো কথা। নতুন যে আইন করেছে সেই আইনে বলেছে 7% এর পরিবর্তে 5% ওয়াকফ বোর্ডকে দিতে হবে। ভাই, ওয়াকফ বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো? 100 টাকায় 7 টাকা জমা হতো। এই 7 জমা হয়ে 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 যে টাকাটা থাকতো সেই টাকা নিয়ে কি হতো? স্কলারশিপ দিত বাচ্চাদের, মহিলাদের বিবাহের জন্য দিত, আরো আনুষঙ্গিক কাজ হতো। এখন 100 টাকায় 5 টাকা জমা করতে বলছে। তাহলে টাকা বেশি হবে না কম হবে? বলুন। কম হচ্ছে, তাহলে কাজ কম হবে না বেশি হবে? তাহলে মোদি আপনার ভালো করলো? মোদি যদি আপনার ভালো চাইতো তাহলে বলতো। আর যদি 7-এর পরিবর্তে 14 যদি হতো, আমি স্টেজ থেকে মোদির বিরোধিতা করতাম না, আমি মোদির গুণগান গাইতাম। কারণ 100 টাকায় তখন 14 টাকা জমা হবে। 7-এর পরিবর্তে মোদির দরকার কি ছিল? 14 করা। তা না করে 7-এর পরিবর্তে 5 করেছে। এই উপকার আপনার করছে, উপকার নয় অপকার করছে। আগে ছিল আইনে 1995 সালে যে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওয়াকফের, সেই আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। মোদি আমার মুসলিম মায়েদের কথা এত ভেবে ফেললেন, মুসলিম গরিব বাচ্চাদের কথা এত ভেবে ফেললেন, এখন ওয়াকফ নিয়ে কেউ দুর্নীতি করলে ওই জেলটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। তার মানে ওয়াকফ তোরা চুরি কর, তোরা জেলটা কম হবে। মানে বুঝতে পারছেন? মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মুসলমান মহিলাদের ভালো চাইতো, মুসলমান সমাজের বাচ্চাদের ভালো চাইতো, ওয়াকফ বোর্ডকে শক্তিশালী করতে চাইতো, সত্যি ওয়াকফ সম্পত্তি না বেহাত হয়, তাহলে মোদিজি গর্জন করে বলতো যে আমি আইন যে নতুন নিয়ে এসেছি সেই আইনে ওয়াকফ সম্পত্তি কেউ দুর্নীতি করলে তার 12 বছর পর্যন্ত জেল হয়ে যাবে। তাহলে তো বলতাম মোদি সত্যি মুসলমানদের ভালো করছে, তাই না ভাই? যদি 12 বছর কেউ জেল হয়, কেউ আর চুরি করতে যাবে ওয়াকফ? কিন্তু এটা করেনি কেন? বুঝতে পারছেন? মানে ওর বন্ধু লোককে দিয়ে চুরি হয়তো করাবে, এই মানে যত পারবে সমস্যা তৈরি করো। তার আমি কিছু কথা বলবো, তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি। একটা বাজে প্রচলন আছে বা মিথ্যা প্রচার করা হচ্ছে কি, যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, হিন্দু ভাইদের কেন নাই? এটা কিন্তু একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যে সংবিধান তৈরি হয়েছিল, এই সংবিধান তৈরি করতে গিয়ে বাবা সাহেব আম্বেদকরের অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার